হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান, চ্যানেল ওয়েলকাম সকলকে। আমরা পর্ষদের টেস্ট পেপার সলভ করছিলাম। পর্ষদের টেস্ট পেপারের আগের ক্লাসে আমরা 436 পেজের ম্যাথের কোশ্চেন সলভ করেছি। আজকের ক্লাসে আমরা 439 পেজ, দেখতে পাচ্ছ 439 পেজ দিয়েছি আমরা, 439 পেজের ম্যাথের কোশ্চেন সলভ করবো। ঠিক আছে, প্রত্যেকটা পেজের আমরা শর্ট কোশ্চেন গুলো সলভ করে নিচ্ছি। 36 নম্বর যে শর্ট কোশ্চেন আছে সেই শর্ট কোশ্চেন সলভ করে নিচ্ছি, তারপর সময় থাকবে আমরা বড় কোশ্চেন সলভ করবো। ঠিক আছে, দশম শ্রেণীর জন্য তোমাদের ম্যাথের বই সম্পূর্ণরূপে সলভ করা আছে আমাদের চ্যানেলের প্লেলিস্টে, তার সলিউশন পেয়ে যাবে। প্লাস এবিটিএ টেস্ট পেপারের সলিউশন, রায় মার্টিনের সলিউশন, সালের কোশ্চেন 2017 থেকে 2024 সালের কোশ্চেনের সলিউশন, সমস্ত কিছু সলিউশন পেয়ে যাবে। ঠিক আছে, প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়। যে কোনো প্রবলেম হলে তোমরা আমাদের প্লেলিস্টে গিয়ে তার সলিউশন পেয়ে যাবে। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন অন করবে। আমাদের ডেসক্রিপশন বক্সে যেগুলো তোমাদের প্লেলিস্ট গুরুত্বপূর্ণ, রায় মার্টিন, এবিটিএ, সালের কোশ্চেন, এগুলো সমস্ত কিছু লিঙ্ক পেয়ে যাবে। ঠিক আছে, বা অন্যান্য ভিডিওতে এই যেমন পর্ষদের টেস্ট পেপার চালু করছি, পর্ষদের টেস্ট পেপার প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে। তো ডেসক্রিপশন বক্সে গিয়ে তোমরা ভিডিও খুঁজে দেখার দরকার নেই, ডেসক্রিপশন বক্স থেকে তোমরা খুঁজে নিতে পারবে। এছাড়া দেখো, প্রত্যেকদিন আমরা কিছু স্টুডেন্টের নাম নিয়ে থাকি, আজকের ক্লাসও আমরা কিছু স্টুডেন্টের নাম নিয়ে থাকবো। তো শুরু করছি আজকের ক্লাস। দেখো, একের দাগের থেকে, একের কি বলেছে, কিছু পরিমাণ টাকা 8 বছরে সুদ আসলে দ্বিগুণ হলে সুদের হার কত? দেখো, টাকার পরিমাণ যদি পি হয়, সেটা সুদে আসলে দ্বিগুণ হয়ে যাচ্ছে 2p টাকা। তাহলে সুদ কত হয়ে যাচ্ছে? 2p মাইনাস পি টাকা। এই যে 2p টাকা মাইনাস পি টাকা, তাহলে পি টাকা সুদ হয়ে যাচ্ছে। এবার এই পি টাকা সুদ, এটা আমরা বিয়োগ করে নির্ণয় করলাম পি টাকা সুদ হলে। এবার সূত্রের সাহায্যে সুদটা নির্ণয় করছি। একই টাকার একই সময়ের সুদ, একই সুদের হারে, তাহলে দুটো সুদ নিশ্চয়ই সমান হবে। তাহলে পি টাকার এবার সুদের হার যেটা পিআরটি 100, সুদের হার 8% যদি ধরি, আর 8 বছরে বলে দিয়েছে, সময়টা 8 বছর, সুদের হার 8% ধরলাম, তাহলে সময়টা 8 বছর। তাহলে পিআরটি বাই 100, এখানে কি হচ্ছে দেখো, পিপি কেটে যাচ্ছে, এটা 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 4 25, তাহলে 2r = 25 হয়ে যাচ্ছে। 2r = 25, তাহলে r = 25/2। 25/2 নামে মানে 12.25ও লিখতে পারো, আবার 12.1/2ও লিখতে পারো। অপশনে কি আছে দেখো, 12.1/2। তাহলে অপশন এ তে আছে, অপশনে দেয়া আছে 12.1/2 আছে, তার মানে 12.1/2% নিচ্ছে। 12.5 থাকলেও সেটাও হতো। ঠিক আছে, এটার মানে 12.5। এবার দেখো পরেরটায় যাব। বলছে যে 3x² + λx + 3 সমীকরণ একটি বীজ অপরের বর্গ হলে ল্যামডার মান। 3x² + λx + 3, 3x² + λx + 3 = 0। এই সমীকরণের একটি বীজ অন্যটির বর্গ। একটি বীজ আমরা ধরে নিচ্ছি আলফা, তাহলে অন্যটি কত হবে? আলফা স্কয়ার। একটি বীজ আলফা হলে অন্যটি আলফা স্কয়ার, তাহলে আলফা প্লাস আলফা স্কয়ার, বীজদ্বয়ের সমষ্টি মাইনাস b/a মানে λ/3, আর বীজদ্বয়ের গুণফল আলফা ইন্টু আলফা স্কয়ার, বীজদ্বয়ের গুণফল কত? c/a মানে এই 3/3, তার মানে আলফা কিউব হয়ে যাচ্ছে 1। ঠিক আছে, আলফা কিউব হয়ে যদি 1 হয়ে যায়, এখানে কি বলছে দেখো, বীজদ্বয়ের যোগফল আর গুণফল পেয়ে গেলাম। বলছে একটি বীজ অপরটির বর্গ, ল্যামডার মান কত হবে? একটি বীজ অপরটির বর্গ হলে ল্যামডার মান চাইছে। তাহলে এখানে দেখো, এখানে আমরা পেয়ে যাচ্ছি যে আলফা প্লাস, তাহলে ল্যামডা = কত হয়ে যাচ্ছে? এখান থেকে আলফা কিউব = 1 মানে আলফা 1, তাহলে আলফা = হয়ে যাচ্ছে 1। তাহলে এই যে সমীকরণটা আছে এখানে, যে আলফা প্লাস আলফা স্কয়ার = কত আসছে? এটা মাইনাস λ/3। যদি এখানে পুট করি আলফার মান 1, আলফা স্কয়ারের মানও 1 হবে, = মাইনাস λ/3। তাহলে মাইনাস λ/3 = 1 + 1 2, তাহলে মাইনাস λ = 6, λ -6 চলে আসছে, λ -6। দেখো তাহলে এখানে কোন অপশনে আছে? -6 ল্যামডার মান, λ = -6 ডি তে আছে। তাহলে অপশন ডি দুইটা, অপশন ডি -6 3-এর দেখো। এরপর আমাদের আর শুধুমাত্র দুটো পেজ বাকি থাকবে। পর্ষদের টেস্ট পেপারের শর্ট কোশ্চেন সলভের আর দুটো পেজ বাকি থাকবে, আর দুটো পেজ সলভ করে আমরা বড় কোশ্চেন সলভ শুরু করবো। ঠিক আছে, প্রত্যেকটা পেজের 5, 6, 7, 8 এই 4টে দিকের প্রথমত সলভ করবো। হ্যাঁ, এবার দেখো যেটা বলেছে, রম্বসের ক্ষেত্রফল তার কর্ণদ্বয়ের গুণফল, রম্বসের ক্ষেত্রফল এবং তার কর্ণদ্বয়ের গুণফল যৌগিক ভেদে আছে। এখানে ভেদ ধ্রুবকের মান কত? আমরা জানি রম্বসের ক্ষেত্রফল = এটা যদি ক্ষেত্রফল হয়, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। এটা যদি যৌগিক ভেদে থাকে, তাহলে ধ্রুবকটার মান কত? হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। এটা সূত্র তো। তাহলে এখানে ধ্রুবক একটি কর্ণ ইন্টু অপর কর্ণ, তাহলে বোঝা যাচ্ছে যৌগিক ভেদে আছে। তাহলে ধ্রুবকের মান এখানে হাফ, তাই তো?
তাহলে এখানে ধ্রুবকের মান 3-এরটা অপশন বি তে আছে হাফ, হাফ হবে। অপশন বি তে আছে, এটা সূত্রটা শুধুমাত্র প্রয়োগ হচ্ছে, অপশন বি তে আছে হাফ, সেই হাফটা অ্যান্সার হবে। ঠিক আছে, এরপর দেখো বলেছে একটি শঙ্কুর উচ্চতা পার্শ্বতলের ক্ষেত্রফল আয়তন এইচ এস ভি, উচ্চতা এইচ, পার্শ্বতলের ক্ষেত্রফল এস আর আয়তন ভি। যদি ব্যাসার্ধ আর আর তির্যক উচ্চতা এল যদি হয়ে যায়, তাহলে এস ইজ ইকুয়াল টু পার্শ্বতলের ক্ষেত্রফল এইটা পাই আর এল হয়। আচ্ছা, ভি ইজ ইকুয়াল টু 1/3 পাই আর স্কোয়ার এইচ, এইটা হবে। এবার কি চেয়েছে দেখো, এখানে বলেছে এর মান, একটা মান দিয়েছে সেটা চেয়েছে। 3 পাই ভি এইচ কিউব, 3 পাই ভি, ভি মানটা বসাই 1/3 পাই আর স্কোয়ার এইচ। 3 পাই ভি, 3 পাই ভি হয়ে গেল, 3 পাই ভি কি দিয়েছে এইচ কিউব। আচ্ছা, এইটা ইন্টু এইচ এর কিউব। তারপরে কি আছে দেখো, তারপরে আছে এ স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস 9 ভি স্কোয়ার, এ স্কোয়ার এইচ স্কোয়ার, এস মানে এইটা স্কোয়ার, তার মানে হয়ে যাচ্ছে পাই স্কোয়ার আর স্কোয়ার এল স্কোয়ার ইন্টু এইচ স্কোয়ার, এ স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস এ স্কোয়ার এইচ স্কোয়ার হয়ে গেল প্লাস 9 ভি স্কোয়ার, 9 ভি স্কোয়ার মানে 9 ইন্টু, এবার ভি স্কোয়ার করলে 1/3 1/9 হয়ে যাচ্ছে। আচ্ছা, তার মানে পাই স্কোয়ার, এটা স্কোয়ার করলে আর স্কোয়ারটা আর 4 এই স্কোয়ার, এইটা হয়ে যাচ্ছে। এই দেখো এখানে 1/3 1/3 কেটে গেল, 3 3 উপর নিচে কেটে গেল, এইটা এসে যাচ্ছে পাই স্কোয়ার আর স্কোয়ার এইচ 4, এইটা এলো। এখানে 9 9 কাটবে, এইটা এসে যাচ্ছে মাইনাস পাই স্কোয়ার আর স্কোয়ার এইচ স্কোয়ার, আর এইটা এল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। এল স্কোয়ারের মান তো আর স্কোয়ার, শঙ্কুর ক্ষেত্রে এল স্কোয়ারের মান আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার হয়, আর এইটা হয়ে যাচ্ছে প্লাস পাই স্কোয়ার আর 4 এইচ স্কোয়ার, এইটা আসছে। তাহলে এই দুটো থেকে দেখো, এই দুটো থেকে যদি আমরা কমন নেই, এইটা থেকে, যে পাই স্কোয়ার আর স্কোয়ার এইচ স্কোয়ার যদি কমন নেই, এখানে আছে আর 4, তাহলে আর স্কোয়ার হয়ে যাচ্ছে, আর এখানে আছে এইচ স্কোয়ার হয়ে যাচ্ছে, এইচ 4 আছে, এইচ স্কোয়ার হয়ে যাচ্ছে, মাইনাস এই পদটা পাই স্কোয়ার আর স্কোয়ার এইচ স্কোয়ার, আর এইটা সেম পদ আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তাহলে এইটা দেখো প্লাসে মাইনাসে কেটে গিয়ে সম্পূর্ণরূপে জিরো অ্যান্সার চলে আসছে। ঠিক আছে, জিরো কোন অপশনে আছে দেখো, জিরো আছে অপশন এ তে, তাহলে অপশন এ জিরো হয়ে যাচ্ছে। ক্যালকুলেশনটা বুঝতে পারলে? 1 নম্বর অঙ্ক হিসেবে একটু বড়ই দিয়ে দিয়েছে, এটা 1 নম্বর অঙ্ক হিসেবে একটু বড়ই দেওয়া আছে। এরপর দেখো 5এরটা কি বলেছে, cot θ = tan n - 1 tan n - 1 থিটা হলে থিটার মান। cot θ = tan n - 1 থিটা দেওয়া আছে, cot θ = tan n - 1 থিটা। তাহলে এখানে কি চেয়েছে দেখো, এখানে n এর মানটা নির্ণয় করতে হবে, তাই তো? cot θ = tan n - 1 থিটা, তাহলে n এর মানটা নির্ণয় করতে হবে, n এর মানের না থিটার মানটা নির্ণয় করতে হবে, n এর নয়, থিটার মানটা নির্ণয় করতে হবে। আমরা কি করব, এই আমরা cot মানে কি জানি, এটা আমরা লিখতে পারি tan π/2 - থিটা, π/2 মানে 90 ডিগ্রি, tan 90 - থিটা হয়ে গেল, is equal to tan n - 1 থিটা। তাহলে উভয় দিক দিয়ে tan তুলে দিলে π/2 - থিটা is equal to এইটা হয়ে যাচ্ছে, এইটা যদি, আচ্ছা প্রথমত এটা লিখছি n - 1 ইন্টু থিটা, তাহলে π/2 - থিটা is equal to n থিটা মাইনাস থিটা, থিটা থিটা কেটে গেল, অতএব n থিটা is equal to π/2, তাহলে থিটা is equal to π/2n, থিটা is equal to π/2n আসছে দেখো, থিটা is equal to π/2n, অপশন ডি তে আছে, অপশন ডি π/2n। ঠিক আছে, তারপরটা দেখো 94 33, এই সংখ্যাগুলির মধ্যমা কত হবে? 94 33 86 68, 94 33 86 68, 94 33 86, 94 33 86 68, 32 80 48 70, 32 80 48 70। এটা যদি আমরা সাজিয়ে নিই সংখ্যাগুলো ছোট থেকে, সবচেয়ে ছোট সংখ্যা 32, তারপর 33, তারপর 48, তারপরে 68,
তারপরে 70, তারপরে 80, তারপরে 86, তারপরে 94। এদিকে তিনটে, এদিকে তিনটে সংখ্যা আছে। এখানে জোড় সংখ্যক সংখ্যা, টোটাল 8টা পদ আছে। তাহলে মাঝের দুটো পদের সমষ্টি বাই 2 হয়ে যাবে মধ্যমা। টোটাল 8টা পদ আছে, মাঝের দুটো পদের সমষ্টি বাই 2, তাহলে 68 প্লাস 70/2। তাহলে 68 প্লাস 70/2 করলে এটা হলে 69 চলে আসবে। 69, তাই তো? দেখো তাহলে এখানে 69 কোন অপশন আছে? অপশন ডি তে আছে 69, এটাই সঠিক উত্তর হয়ে যাবে। অপশন ডি 69। ঠিক আছে, একের দাগের কমপ্লিট হলো। নেক্সট দেখো আমরা দুইয়ের দাগে যাবো। দুইয়ের দাগের শূন্যস্থান পূরণের অঙ্ক করবো। পর্ষদের টেস্ট পেপার সলভ করছি আমরা। 439 পেজের ম্যাথের কোশ্চেন সলভ করছি। একের দাগের কমপ্লিট হয়েছে, দুইয়ের দাগের আর দুটো শর্ট কোশ্চেনের পেজ বাকি আছে, তারপর আমরা বড় কোশ্চেন সলভ করতে শুরু করবো। আচ্ছা, এখানে কি বলে দিয়েছে? প্রথমটা 5 প্লাস রুট এক্স ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস রুট 2 হলে এক্স প্লাস ওয়াই এর মান। 5 প্লাস রুট এক্স ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস রুট 2। তাহলে এক্স প্লাস ওয়াই চেয়েছে। এখানে কি হয়? এখানে সহগের তুলনা হয়। এখানে দেখো এই যে যেটা করণী ছাড়া, এটা y5, তার মানে y ইজ ইকুয়াল টু 5। আর x এর মান কত হবে? এটা রুটের মধ্যে x আছে, এটা রুটের মধ্যে 2 আছে, তার মানে x ইজ ইকুয়াল টু 2 হয়ে যায়। ঠিক আছে, এটাই নিয়ম। তাহলে হয়ে যাচ্ছে x প্লাস ওয়াই এর মান কত? এখানে বলেছে x প্লাস ওয়াই এর মান, তাহলে 5 আর 2 এ 7, শূন্য স্থানে লিখবে 7। ঠিক আছে, x প্লাস ওয়াই এর মান হয়ে যাবে এখানে 7, শূন্য স্থানে 7 লিখবে। পরেরটা কি বলেছে দেখো? 2x স্কোয়ার মাইনাস 2x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। সমীকরণের বীজে আলফা বিটা। 2x স্কোয়ার মাইনাস 2x প্লাস 3, 2x স্কোয়ার মাইনাস 2x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণের বীজে আলফা ও বিটা। তাহলে আলফা প্লাস বিটা কত হবে? মাইনাস বি বাই এ, বি এর মান মাইনাস 2/2, মাইনাস মাসে প্লাস 1, আর আলফা ইন্টু বিটা সি বাই এ মানে 3/2। তাহলে আলফা ইনভার্স প্লাস বিটা ইনভার্স, এটার মানটা চাইছে, তাই তো? এটার মানে কত? এটার মানে হচ্ছে, এইটা মানে হচ্ছে এটা ইজ ইকুয়াল টু 1 বাই আলফা, আর এটা মানে 1 বাই বিটা। তাহলে আলফা বিটা হয়ে গেল। এখানে বিটা প্লাস আলফা, বিটা প্লাস আলফা মানে আলফা প্লাস বিটা, বিটা প্লাস আলফা একই। তাহলে বিটা প্লাস আলফার ভ্যালুটা, এই যে আলফা প্লাস বিটা 1/3, এটা পুট করে দিলে 1/3, আর আলফা ইন্টু বিটা 3/2 কত হচ্ছে? 1/3 ইন্টু উল্টে যাবে, তাই তো? 2/3, তাহলে হয়ে যাচ্ছে 2/9। 2/9 সঠিক উত্তর আসছে। শূন্যস্থানে হয়ে যাবে 2/9। 2 এরটা শূন্যস্থানে লিখবে 2/9। ঠিক আছে, দেখো 2/9 আসছে। 2x স্কোয়ার মাইনাস 2x প্লাস 3 আছে। ঠিক আছে, তাহলে আলফা আর বিটা দুটো বীজ হলে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস 2/3, আর আলফা বিটা ইজ ইকুয়াল টু 3 বাই মানে মাইনাস বি বাই এ। আর আচ্ছা, এটা মাইনাস বি বাই এ বলেছে, 2/2, এটা 1 হয়ে গেছে, তাই তো? এখানে আমরা ভ্যালুটা বোধহয় আলফা প্লাস বিটার ভ্যালুটা 1/3 বসিয়ে ফেলেছি, এটা 1 হবে। আলফা প্লাস বিটার ভ্যালু 1, এখানটা দেখে 1/3 মনে হচ্ছে, এটা 1 আলফা প্লাস বিটার ভ্যালু, এটা 1। ঠিক আছে, এটা 1 হলে এটা 1, এটা 1, 2/3 আসছে। এখানে 2/9 নয়, 2/3। ঠিক আছে, এটাই হবে 2/3। দেখে নাও। নেক্সট দেখো কি বলেছে? পরস্পরচ্ছেদী নয় এমন দুটি বৃত্তের সাধারণ স্পর্শক আছে। এটা আমরা অনেকবার আলোচনা করেছি। পরস্পরচ্ছেদী নয়, এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত। সাধারণ স্পর্শক, এই একটা স্পর্শক, এই একটা স্পর্শক, এই একটা স্পর্শক, এই একটা স্পর্শক। স্পর্শচ্ছেদী নয় এরকম দুটো বৃত্তের সাধারণ স্পর্শক সংখ্যা 4টি। এটা 4। একটি নিরেট, না এটা এবিসিডি করে আছে। আচ্ছা, এবিসিডি দাগ দেবে, এগুলো এবিসিডি করে দাগ দেওয়া আছে। ঠিক আছে, এইটা আছে এ, এটা বি, এটা সি, এটা ডি, এবিসিডি। ডি এরটা কি বলেছে? একটি নিরেট গোলক গলিয়ে একটি নববৃত্তাকার চোঙ তৈরি করা হলো, নিরেট তৈরি করা হলো। তাহলে দুটোই নিরেট, তাহলে গোলক চোঙের কি তৈরি হবে? গোলক চোঙের কি সমান হবে? এইটাও নিরেট, ওটাও নিরেট। শুধু গোলককে গলিয়ে চোঙ কেন, যে কোনো পদার্থই তৈরি করা হোক, একটা গলিয়ে অন্যটা যদি তৈরি করা হয়, দুটোর আয়তন সর্বদা সমান হবে। ঠিক আছে, কি সমান? গোলক চোঙের আয়তন সমান, আয়তন। এরটা দেখো, গোলক চোঙের আয়তন সমান হবে। ঠিক আছে, এরপর দেখো এরটা কি বলেছে? tan 1, tan 3, tan 5, tan 7 ইন্টু tan 89 এর মান ড্যাশ। এটা ড্যাশ হবে, শুধু মানে সেমিটা হবে না, কারণ এদের মানে সেমি এককে হয় না।
মানটা নির্ণয় করে দিচ্ছি। দেখো আছে tan 1, tan 3, tan এরপর কত বলেছে tan 5, tan 7, tan 89। কি লিখবে এটা? tan 1, tan 3, tan 5 পর্যন্তই লিখছি, ডট 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 এটা হয়ে যাবে, এটা মাঝের পদ tan 45 লিখলে, হ্যাঁ, করে এটা tan 89। এখানে এগুলো tan 1 তো ইন্টু tan 3, তাহলে এরপর যদি লেখো এটার মান 1, এর আগের পদ পর্যন্ত থাকছে, এর পরের পদ থেকে প্রত্যেকটা tan গুলোকে ঘুরিয়ে নিতে হবে, কটে ঘুরিয়ে নিতে হবে। আমি এটা জাস্ট করে রেখে দেখছি একটা পদকে। tan 89টা লিখবে 90 মাইনাস 1, তাহলে এটা কি হয়ে যাবে? এটা tan 1, মাঝের পদটা এটা tan 3, এটা tan 45টা 1 হয়ে গেছে, এইভাবে গিয়ে এটা cot 1 হয়ে গেল। তাহলে এর আগের পদটা cot 2, হ্যাঁ, এরকম হবে। এটা tan 44 পর্যন্ত হবে, আর এখানে 1 ইন্টু এটা এর এই পদটা cot 44 হয়ে যাবে। তাহলে এটা tan 1 ইন্টু গিয়ে এটা tan 44, তাহলে ইন্টু 1 ইন্টু 1, এর পরের পদ থেকে cot 44 মানে 1 বাই tan 44, তাহলে প্রত্যেকটা এর পরেরটা 1 বাই tan 43, এইভাবে গিয়ে 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 এরপর এইভাবে গিয়ে 1 বাই tan 1, tan 1 tan 1 কেটে গেল, এইভাবে প্রত্যেকটা কেটে যাবে, মাঝের যত পদ এইভাবে কেটে গিয়ে সমস্ত পদ কেটে যাবে, কেটে গিয়ে 1 অ্যান্সার আসবে। ঠিক আছে, দেখো 1 অ্যান্সার আসবে। এফ দেখো সামেশন অফ i ইকুয়াল টু 1 টু n xi মাইনাস x বাই এর মান, এটা বুঝতে পারলে এটা অনেক সময় 2 নম্বরেও থাকে। ঠিক আছে, আর এই জাতীয় অঙ্ক ক্লাস 11-এ তোমরা পাবে। ক্লাস 11-এ উঠে সায়েন্স নিয়ে পড়লে ক্লাস 11-এ উঠেই প্রথমে ত্রিকোণমিতির প্রথম দিকে এই অঙ্ক পেয়ে যাবে। ঠিক আছে, এরপরে সামেশন অফ i ইকুয়াল টু 1, এটা সামেশন চিহ্ন বলা হয়। সামেশন অফ i ইকুয়াল টু 1 টু n, এটা এইভাবে প্রকাশ করা হয়। ঠিক আছে, xi মাইনাস x বার এর মানটা চেয়েছে, এটা কত হবে দেখো। এই i ইকুয়াল টু 1 মানে এর মানে হচ্ছে xi এর জায়গায় x1 মাইনাস x বার প্লাস x2 মাইনাস x বার, এইভাবে হয়ে হয়ে প্লাস মানে 3 4 পরপর গিয়ে n পর্যন্ত। ঠিক আছে, এটা xn মাইনাস x বার, বোঝা গেল? দেখো x1 x2 x মানে এই যে চেঞ্জ হচ্ছে 1 2 এইভাবে বাড়তে 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 n পর্যন্ত হবে। ঠিক আছে, তাহলে এই যে 1 এর সঙ্গে একটা x বার, 2 এর সঙ্গে একটা x বার, n এর সঙ্গে একটা x বার, কটা x বার হচ্ছে? 10 এর সঙ্গে 10টা x বার হয়, তাহলে n এর সঙ্গে nটা x বার। তাহলে হয়ে গেল, এইগুলো যদি সেপারেট করে নিই, x1 প্লাস x2 প্লাস ডট ডট প্লাস xn মাইনাস n x বার হয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা কি জানি, এই x বার ইজ ইকুয়াল টু এই যে x1 প্লাস x2 প্লাস ডট 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 প্লাস xn বাই n, তাহলে কোনাকুনি গুণ করে নিলে এর সমষ্টিটার মান কত? এই সমষ্টিটার মান n x বার, এটা হয়ে যাচ্ছে n x বার মাইনাস n x বার, এইটা এখানে আছে, আর এটা কোনাকুনি গুণ করলে এর মানে এইটা আসছে, প্লাস মাইনাসে কেটে গিয়ে 0 হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই মানটা চলে আসছে 0। দেখো বোঝা গেল, 0 মান চলে আসছে। নেক্সট দেখো 3-এর দাগে যাব। তিনের দাগে বলছে সত্য মিথ্যা, অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ সূক্ষ্ম কোণ। অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ স্থূল কোণ হয়। আমাদের প্লেলিস্টে আছে দেখবে গুরুত্বপূর্ণ প্রয়োগ বলে, মাধ্যমিকের জন্য গুরুত্বপূর্ণ প্রয়োগ বলে একটা প্লেলিস্টের কিছু প্রয়োগ করে দেয়া আছে। সেই প্রয়োগে আছে যে গুরুত্বপূর্ণ প্রয়োগ বলে করে দেওয়া আছে, সেখানে এটা স্টেটমেন্টটা দেওয়া আছে, এটা প্রমাণও করে দেওয়া আছে। প্লাস অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর হলে স্থূলকোণ হয়, আর বৃহত্তর হলে সূক্ষ্মকোণ হয়, সেটাও প্রমাণ করা আছে। দুটোই মনে রাখবে। তাহলে এখানে ক্ষুদ্রতর হলে স্থূলকোণ হয়, এটা যেটা বলা আছে তাহলে মিথ্যা। ঠিক আছে, মিথ্যা হবে, প্রথমটা মিথ্যা হবে। 1-এর আছে। 2-এর আছে সকল কর্ণীয়সক উৎপাদকই এখানে আছে সকল কর্ণীয়সক উৎপাদকই অনুবন্ধীকরণী, এটা 1-এর। সকল কর্ণীয়সক উৎপাদক অনুবন্ধীকরণী নাও হতে পারে। ঠিক আছে, অনুবন্ধীকরণী কখন হবে? যখন কর্ণীয়সক উৎপাদক যখন তাদের যোগফল আর গুণফল দুটোই যখন মূলদ সংখ্যা আসবে তখন হয় অনুবন্ধীকরণী। যেমন একটা দেখাচ্ছি, দেখো এখানে আছে এই যে 1 বাই এই যে 2 মাইনাস √3 ধরো। ঠিক আছে, আচ্ছা একে যদি এই 2 প্লাস √3 ধরো, এটাকে যদি আমরা এই যে -2 প্লাস √3 দিয়ে গুণ করি ওপর নিচ,
মাইনাস টু প্লাস রুট থ্রি, এইটা কিন্তু কনজুগেশন করা যাচ্ছে। এই যে এইটাকে এ ভাবছে, এটাকে বি, এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে এটা 3 হয়ে গেল নিচে, আর 3টা আগে হয়ে যাচ্ছে, 3 মাইনাস 4 হয়ে যাচ্ছে, রুট 3 স্কোয়ার 3, 2 স্কোয়ার 4, 3 মাইনাস 4 হয়ে গেল, এ প্লাস বি এ মাইনাস বি ভেবে, ঠিক আছে, এটা মাইনাস চিহ্ন, এ প্লাস যদি ঘুরিয়ে নেওয়া হয় ওপরে হয়ে যাচ্ছে মাইনাস টু প্লাস রুট থ্রি। এটা তাহলে কোঅর্ডিনেশন করা যাচ্ছে এখান থেকে, মানে হরের দেখো হরের কর্ণে নেই, কোঅর্ডিনেশন করা যাচ্ছে, কিন্তু এটা কোঅর্ডিনেশন উৎপাদক নয়, কারণ এটা যোগ করলে 2 কেটে গিয়ে 2 রুট 3 থেকে যাচ্ছে, কোঅর্ডিনেশন মানে এটা অনুবন্ধী করণই নয় তখন, ঠিক আছে। কিন্তু যদি এইটা নিতাম যে 2 প্লাস রুট থ্রি, 2 মাইনাস রুট 3 দিয়ে গুণ করতাম, তাহলে এইটা অনুবন্ধী করণী হয়ে যেত এর ক্ষেত্রে, এটা অনুবন্ধী করণী হতো। কিন্তু মাইনাস টু প্লাস রুট থ্রি এটা দিয়ে কোঅর্ডিনেশন করা যাচ্ছে, কিন্তু এটা অনুবন্ধী করণী নয়, কারণ যোগফল করলে যোগ করলে প্লাস টু মাইনাস টু কেটে গিয়ে 2 রুট 3 থেকে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এরপর বলেছে তথ্য আছে 2 3 9 10 9 3 9, তথ্যের মধ্যমার মান 10, এটাও মিথ্যা হবে, এটা দেখেই বোঝা যাচ্ছে, তবু আমরা ব্যাখ্যা করছি। দেখো 2 3 9 10 9 3 9, 2 3 9 10 9 3 9, তাহলে এটাকে সাজালে কি হবে, 2 3 3 3টে 9 10, তাহলে দেখো 1 2 3 4 5 6 7, 7টা পদ, এদিকে 3টে এদিকে 3টে, মধ্যমা 9 হয়ে যাচ্ছে, কিন্তু মধ্যমা বলা আছে 10, সেই কারণে আমরা এটাকে মিথ্যা বলবো। মধ্যমা আমাদের ক্যালকুলেশনে চলে আসছে 9, কিন্তু বলা আছে 10, মিথ্যা। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে মূলধন প্রতি বছর অপরিবর্তিত থাকে, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে মূলধন প্রতি বছর পরিবর্তিত হয়, সরল সুদের ক্ষেত্রে অপরিবর্তিত থাকে, এটাও মিথ্যা, ঠিক আছে। অপরিবর্তিত থাকে বলেছে, অপরিবর্তিত মানে একই থাকে, একই তো থাকে না, ঠিক আছে। বলেছে 1 ডিগ্রি লেস দেন 1 রেডিয়ান, 1 ডিগ্রি লেস দেন 1 রেডিয়ান, হ্যাঁ এটা সত্য হবে, এটা সত্য হবে, ঠিক আছে। কারণ দেখো এই যে 1 রেডিয়ান আমরা কি জানি, পাই রেডিয়ান ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, 1 রেডিয়ান ইজ ইকুয়াল টু 180 বাই পাই, পাই, তাহলে এর মানটা কত, ডিগ্রিতে নিয়ে এলে 180 ডিগ্রি ইন্টু, এবার নিচে পাই আছে, তার মানে 22 এর 7টা 7 এর 22 হয়ে যাবে উল্টে গিয়ে, ঠিক আছে। এইটার মানে হচ্ছে যদি 2 দিয়ে কাটি 11, 2 দিয়ে কাটলে 90, তাহলে হয়ে যাচ্ছে 11 7 9 63, 630 বাই 11, তাই তো, 630 বাই 11 হচ্ছে, এটা দেখো 5 11 55 চলে আসছে, 8 80 77, 7 11 77, 3 দশমিকের জন্য 0, মানে 57 ডিগ্রি সামথিং চলে আসছে, 1 রেডিয়ানের মান 57 ডিগ্রি সামথিং, ঠিক আছে। এবার সেটা তো তাহলে 1 ডিগ্রিটা নিশ্চয়ই 57 ডিগ্রি সামথিং এর চেয়ে ছোট, তাহলে 1 ডিগ্রি নিশ্চয়ই 1 রেডিয়ানের চেয়ে ছোট, এটা 1 রেডিয়ানের মান, তাহলে এটা যেটা বলা আছে তথ্যটা সেটা সঠিক, ঠিক আছে। একই ভূমি একই উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার শঙ্কু একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তনের অনুপাত হবে 1:3, আমরা নির্ণয় করে দেখছি অনুপাত কত হচ্ছে, ঠিক আছে। কি কি বলে দিয়েছে দেখো, বলেছে একই ভূমি ও একই উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার শঙ্কু, একই ভূমি ও একই উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার শঙ্কু ও লম্ববৃত্তাকার চোঙের আয়তন, তাই তো, লম্ববৃত্তাকার শঙ্কু ও লম্ববৃত্তাকার চোঙ, তাহলে ভূমির ব্যাসার্ধ আর মনে করছি, ভূমির ব্যাসার্ধ আর মনে করছি, আর উচ্চতা এইচ, ভূমির ব্যাসার্ধ আর উচ্চতা যদি এইচ হয়ে থাকে, তাহলে লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন কত হবে, 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাই তো, এটা হয়ে যাচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, এত ঘন একক হবে, এখানে অনুপাতের ক্ষেত্রে আমরা এককটা দিচ্ছি না, আর এর হয়ে যাচ্ছে চোঙের পাই আর স্কোয়ার এইচ, উভয়ের উচ্চতা আর ব্যাসার্ধ সমান, তাই আমরা একে নিয়েছি, পাই আর স্কোয়ার এইচ উভয় থেকে তুলে দিলে 1/3:1, তার মানে 1:3 হয়ে যাচ্ছে, এটাই বলা আছে 1:3, তার মানে আমাদের সত্য বলতে হবে, তাই তো, 1:3 তার মানে সত্য, দেখো এটাও সত্য এলো, ঠিক আছে। তাহলে সত্য মিথ্যাগুলো কমপ্লিট হলো, 3 দাগের সমস্ত অঙ্ক কমপ্লিট হলো, এবার আমরা 4 দাগে যাব, 4 দাগে যাব, 2 নম্বরের পর অঙ্কগুলো সলভ করবো। 4 দাগের কি বলছে দেখো, 4 দাগের 1-এরটা, 4 দাগের 1, 4 দাগের 1 বলা আছে যে কোনো 10টি প্রশ্নের উত্তর আমরা সবগুলোই করব, √5 + √3 = a বলা আছে, √5 + √3 = a, ঠিক আছে। এবার দেখো √5 - √3 মান চেয়েছে, অতএব √5 - √3 সমান, নিচে কিছু নেই মানে 1 আছে, 1 দিয়ে এটা √5 + √3 দিয়ে ওপর নিচে গুণ করছি,
এখানে √5 মাইনাস √3 ইন্টু √5 প্লাস √3, এটা দিয়ে √5 প্লাস √3 দিয়ে ওপর নিচে গুণ করে দিলাম। এখানে দেখো a মাইনাস বি ইন্টু a প্লাস বি, ফর্মুলা কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, √5 দা স্কোয়ার মাইনাস √3 দা স্কোয়ার, এখানে হয়ে যাচ্ছে √5 প্লাস √3, √5 স্কোয়ার 5 মাইনাস √3 স্কোয়ার 3 বাই √5 প্লাস √3। আচ্ছা এখানে চলে আসছে এই √5 প্লাস √3 মান কত, a, আর এটা বিয়োগটা করলে 2 বাই a, তাহলে এইটার মান a হলে √5 প্লাস √3 মান 2 বাই a, অতএব √5 মাইনাস √3 এর মান 2 বাই a, দেখো এলো 2 বাই a। নেক্সট দেখো পরের অঙ্ক 2 এর দাগে যাব, দেখে নাও প্রসেসটা। আচ্ছা 2 এর দাগের বলছে প্রতি বছর জনসংখ্যা r% বৃদ্ধি পেলে n বছর পর জনসংখ্যা হয় p, n বছর পূর্বে জনসংখ্যা কত ছিল? ধরি n বছর পূর্বে জনসংখ্যা ছিল x, ধরি n বছর পূর্বে জনসংখ্যা ছিল x জন, ধরি n বছর পূর্বে জনসংখ্যা ছিল x জন, ঠিক আছে। আচ্ছা তাহলে চক্রবৃদ্ধি এখানে বলেছে r% হারে বৃদ্ধি পেয়ে, এখানে সমহার বৃদ্ধির অঙ্ক, জনসংখ্যা r% হারে বৃদ্ধি পেয়ে n বছর পর জনসংখ্যা p। আচ্ছা তাহলে r% হারে বৃদ্ধি পেলে n বছর পর জনসংখ্যা হবে, r% হারে বৃদ্ধি পেলে n বছর আগে এত ছিল, r% হারে বৃদ্ধি পেলে n বছর পর জনসংখ্যা হবে ইজ ইকুয়াল টু, তাহলে x আছে x ইন্টু 1 প্লাস এটা হয়ে যাচ্ছে r বাই 100 টু দি পাওয়ার n, এতজন n বছর পর বলেছে, তাহলে শর্তানুসারে এইটা হয়ে যায় p জন বলেছে, তাহলে এইটা আর pটা সমান হয়ে যাবে, অতএব শর্তানুসারে x ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু p, বা x ইজ ইকুয়াল টু কি হবে, এইটা ওদিকে গেলে এটা p বাই 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n, বা x ইজ ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে, এটা নিচে ছিল, নিচে থেকে এটা ওপরে চলে যাচ্ছে, তাই তো, এটা হয়ে যাবে 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার মাইনাস n, এইটা হয়ে যাচ্ছে, দেখো ঠিক আছে। তাহলে লিখবে এখানে বলেছে n বছর পূর্বে জনসংখ্যা কত ছিল, n বছর পূর্বে জনসংখ্যা ছিল এতজন, অতএব n বছর পূর্বে জনসংখ্যা ছিল p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার মাইনাস n, এতজন, দেখে নাও ঠিক আছে, এইটা উল্লেখ করবে। নেক্সট দেখো 3 এর দাগেরটা, a প্রপোর্শনাল 1 বাই c, c প্রপোর্শনাল 1 বাই b হলে a ও b এর মধ্যে সম্পর্ক চাইছে। a প্রপোর্শনাল 1 বাই c, অতএব a is equal to k1 বাই c, k1 অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে। আচ্ছা c প্রপোর্শনাল 1 বাই b, তাহলে এখান থেকে c টা বের করে নাও, হ্যাঁ, অতএব c is equal to k1 বাই a, এটা হয়ে যাচ্ছে, রিপ্লেস করে দিচ্ছি, কোনাকুনি গুণ করলে ac is equal to k1, তাহলে এটাও ac is equal to k1 মিলে যাচ্ছে, তাহলে c এর ভ্যালু এটাই হবে। আবার দেয়া আছে দেখো, আবার c প্রপোর্শনাল 1 বাই b, আবার c প্রপোর্শনাল 1 বাই b আছে, অতএব c is equal to এটা হয়ে যাবে k2 বাই b, ঠিক আছে, c is equal to k2 বাই b, তাহলে বা এই দুটো ভ্যালু দুটোই c এর মান আছে, তাহলে অতএব এই দুটো ভ্যালু নিশ্চয়ই সমান হবে, অতএব k1 এখানে লিখে দাও আগে, k2 অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে। অতএব k1 বাই a is equal to k2 বাই b,
অতএব কে টু ইজ ইকুয়াল টু বি কে ওয়ান কোনাকুনি গুণ করলে, ঠিক আছে। এটা দেখাতে বলেছে এ ও বি এর মধ্যে সম্পর্ক। তাহলে অতএব এ ইজ ইকুয়াল টু কে ওয়ান বাই কে টু বি, এটাই সম্পর্ক আসছে। দেখো এবার যদি আমরা ধ্রুবকটা তুলে দিই তাহলে এ প্রপোর্শনাল টু বি হয়ে যাচ্ছে, কে ওয়ান বাই কে টু ধ্রুবক, অতএব এ ইজ ইকুয়াল টু এটা হচ্ছে ধ্রুবক ইন্টু বি, অতএব ধ্রুবক তুলে দিলে এ প্রপোর্শনাল টু বি। এখানে স্টেটমেন্টে লিখবে অতএব এ ও বি এর মধ্যে সম্পর্কটি হলো এ প্রপোর্শনাল টু বি, ঠিক আছে, এ সমানুপাতে বি। অতএব এ ও বি এর মধ্যে সম্পর্কটি হলো এ প্রপোর্শনাল টু বি, এ ও বি এর মধ্যে সম্পর্কটি হলো এ প্রপোর্শনাল টু বি, ঠিক আছে। নেক্সট দেখো 3 দাগের হয়ে গেছে, 4 দাগের। চারের দাগে সাইনের পারে 6 আলফা প্লাস কসের পারে 6 আলফা প্লাস 3 সাইন স্কয়ার আলফা কস স্কয়ার আলফার মানটা নির্ণয় করে দিচ্ছি। দেখো এইটা আছে সাইনের পারে 6 আলফা প্লাস কসের পারে 6 আলফা প্লাস 3 সাইন স্কয়ার আলফা কস স্কয়ার আলফা এর মান। এই যে সাইনের পাওয়ারে 6 আলফা, এটা আমরা লিখতে পারি সাইন স্কয়ার আলফা তার কিউব প্লাস কস স্কয়ার আলফা তার কিউব প্লাস 3 সাইন স্কয়ার আলফা কস স্কয়ার আলফা ইনটু কিছু নেই মানে 1 আছে, তার সঙ্গে গুণ আকারে 1 আছে, সমস্ত পদের সঙ্গে কিছু নেই মানে তার সঙ্গে 1 আকারে গুণ আছে, ইজ ইকুয়াল টু এইটা লিখতে পারি সাইন স্কয়ার আলফা তার কিউব প্লাস কস স্কয়ার আলফা তার কিউব প্লাস 3 সাইন স্কয়ার আলফা কস স্কয়ার আলফা ইনটু এই 1 এর জায়গায় আমরা লিখে দিচ্ছি সাইন স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার আলফা লিখে দিলাম। এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইনটু এ প্লাস বি, এটা কিসের ফর্মুলা? এ প্লাস বি তার হোল কিউবের ফর্মুলা। তাহলে এটা হয়ে যাচ্ছে সাইন স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার আলফা তার হোল কিউব, ঠিক আছে, এ প্লাস বি তার হোল কিউব। এই যে সাইন স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার আলফা মান 1, তাহলে 1 তার কিউব ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে। তাহলে এটা লিখে দেবে যেটা দেয়া ছিল যে এর মান হবে 1, এর মান নির্ণয় করতে বলেছিল যে এর মান হবে 1। অতএব উত্তর হবে সাইন 6 আলফা প্লাস কস 6 আলফা প্লাস 3 সাইন স্কয়ার আলফা কস স্কয়ার আলফা এর মান 1। দেখো 4 এর হলো, নেক্সট দেখো 5 এরটা। পাঁচ কি বলেছে? 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট 3টি বৃত্ত পরস্পরকে স্পর্শ করেছে, এদের কেন্দ্র 3টি যোগ করলে যে ত্রিভুজ উৎপন্ন হয় তার উচ্চতা কত? 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট 3টি বৃত্ত, এই একটা 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত, এই একটা 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত, এই একটা 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত, এইটা এর কেন্দ্র, এইটা এর কেন্দ্র, এইটা এর কেন্দ্র, এগুলো যোগ করা হবে এইভাবে। এটা এ বি সি নাম দিচ্ছি, ঠিক আছে। 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট 3টি বৃত্ত পরস্পরকে স্পর্শ করেছে, এটা মনে করো পি কিউ আর আর বিন্দুতে স্পর্শ করেছে, ঠিক আছে। 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট 3টি বৃত্ত পরস্পরকে স্পর্শ করেছে, 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট 3টি বৃত্ত পরস্পরকে স্পর্শ করেছে, ঠিক আছে। যাদের কেন্দ্র যথাক্রমে এ বি ও সি, ঠিক আছে। বৃত্ত 3টি পি কিউ ও আর বিন্দুতে স্পর্শ করেছে। আচ্ছা দেখো প্রত্যেকটার ব্যাসার্ধ সমান, কিন্তু 3টে বৃত্তেরই ব্যাসার্ধ সমান, তাহলে আমরা অতএব ত্রিভুজ এবিসি গঠিত হয়েছে,
অতএব ত্রিভুজ ABC গঠিত হয়েছে, এখানে গঠিত হয়েছে। যেহেতু তিনটি বৃত্তের ব্যাসার্ধ সমান, তাই সমবাহু ত্রিভুজ গঠিত হবে। সমবাহু ত্রিভুজ গঠিত হবে, ঠিক আছে। এখানে এপি সমান বিপি সমান, প্রত্যেকটা ব্যাসার্ধ সমান বলেছে তো, বিকিউ সমান সিকিউ সমান এআর সমান সিআর, সিকিউ ইজ ইকুয়াল টু এআর ইজ ইকুয়াল টু সিআর ইজ ইকুয়াল টু 3 সেমি প্রত্যেকটা। অতএব এবি ইজ ইকুয়াল টু এপি প্লাস বিপি ইজ ইকুয়াল টু 3 সেমি প্লাস 3 সেমি 6 সেমি। তাহলে প্রতিটি বাহু, অতএব এবি ইজ ইকুয়াল টু বিসি ইজ ইকুয়াল টু সিএ ইজ ইকুয়াল টু 6 সেমি হয়ে যাচ্ছে। এবি ইজ ইকুয়াল টু বিসি ইজ ইকুয়াল টু সিএ 6 সেমি। তাহলে অতএব ত্রিভুজ এবিসি এর উচ্চতা কত? উচ্চতা চেয়েছে। তাহলে সমবাহু ত্রিভুজ হচ্ছে যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ গঠিত হচ্ছে। তাহলে ত্রিভুজের উচ্চতা হবে, এখানটা মুছে দিয়ে নিচে যে ক্যালকুলেশনটা করবে এখানে করে দিচ্ছি, ঠিক আছে। অতএব ত্রিভুজটির উচ্চতা সমান সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র কি? √3/2 ইন্টু বাহু, তাই তো। তাহলে এখানে হয়ে যাবে √3/2 ইন্টু 6 এত সেমি। এটা কেটে গেলে 3 হয়ে যাচ্ছে, তাহলে 3√3 সেমি। এটাই হচ্ছে সমবাহু ত্রিভুজের উচ্চতা, ঠিক আছে। এইভাবে করতে হবে, দেখে নাও প্রসেসটা। নেক্সট দেখো, আমরা 5 দাগের হয়ে গেল, 6 দাগে যাব। 6 দাগের অঙ্ক। 6 দাগের কিভাবে করবো দেখো। এর যে চিত্রটা ছিল, চিত্রটা অঙ্কন করেছিলাম, অবশ্যই কম্পাস পেন্সিল ইউজ করে অঙ্কন করলে ভালো হয়। আচ্ছা, 6টা একটি অর্ধগোলাকার নিরেট ঘনবস্তুর ব্যাসার্ধ দৈর্ঘ্য 7 সেমি, তার সমগ্রতলের ক্ষেত্রফল। অর্ধগোলাকার নিরেট ঘনবস্তুর ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু 7 সেমি, ঠিক আছে। অর্ধগোলাকার নিরেট ঘনবস্তুর ব্যাসার্ধ 7 সেমি। অতএব অর্ধগোলাকার নিরেট ঘনবস্তুর সমগ্রতলের ক্ষেত্রফল। অতএব অর্ধগোলাকার নিরেট ঘনবস্তুর সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে? এই দেখো, এইটা যদি নিরেট ঘনবস্তু, আমরা এইখানে চিত্রটা অঙ্কন করছি, এটা যদি অর্ধগোলাকার নিরেট ঘনবস্তু হয়, এটা হচ্ছে আমরা পূর্ণগোলকের ক্ষেত্রফল কত? 4πr²। তার মানে এটা অর্ধগোলক মানে 2πr²। তাহলে তার ক্ষেত্রে কি থাকে? তার এইটা হয়, এই যে সম্পূর্ণ চারিদিকটা মিলিয়ে যদি 4πr² হয়, তার অর্ধেকটা মানে এতটা 2πr²। তার মানে এই জায়গাটা 2πr²। এবার যেহেতু নিরেট, তার এই জায়গাটাও আছে, তাহলে এইটা হচ্ছে গোলাকার, হ্যাঁ, দেখতে এরকম হলো, এটা গোলাকার, এটা হচ্ছে πr²। তাহলে এই দিকটা 2πr² আর এইখানটা হচ্ছে πr², গোলাকার যেহেতু, টোটাল 3πr² হয়। দেখবে তোমাদের বইয়ের সূত্র দেওয়া আছে 3πr²। তাহলে আমরা মানটা একবারে বসিয়ে দিচ্ছি। 3 পায়ের মান 22 7, r² মানে 3টে 7, ব্যাসার্ধ 7 বলা আছে, 7 ইন্টু 7 ইন্টু 7 এত ঘন সেমি, ঠিক আছে। এইটা একক দেবে, এত ঘন সেমি। এইটা কেটে গেল, 7 7 কেটে গেল, ইজ ইকুয়াল টু 3 22 66 ইন্টু 49 এত ঘন সেমি, ঠিক আছে। তাহলে এটা গুণ করলে কত হবে? 49 আর 66, 6 9 54, 4 হাতে 5, 4 6 24 আর 5 29, 294 294, 4 9 4 13 3 হাতে 1, 9 2 11 12 2 হাতে 1, 2 আর 3, 3234, ঠিক আছে। 3234 আসছে। কি চেয়েছে দেখো, না r³ নয়, এটা হচ্ছে 4πr² হয়। এটা হয়ে যায়, আয়তন হয়ে যায় 4 3 πr³ আর ক্ষেত্রফল হয়ে যায় 4πr²। হ্যাঁ, এই 4πr² যেহেতু হয়, তার অর্ধেক 2πr² 2πr² প্লাস r² 3πr², এইটা হবে। তাহলে এইটা ইন্টু 3 22 66 ইন্টু 7 হবে, 66 ইন্টু 7, 6 7 42 2 হাত থেকে 6 7 42 হাত থেকে 4, 6 7 42 4 46 এত ঘন সেমি, 462 ঘন সেমি আসছে দেখো।
462। এটা 6-এর হলো। নেক্সট দেখো 7-এর। 7-এর অঙ্ক কি বলছে দেখো। 7-এর বলছে একটি স্তম্ভের ছায়া দৈর্ঘ্য এবং স্তম্ভের উচ্চতার অনুপাত √3:1, সূর্যের উন্নতি কোণ। স্তম্ভের ছায়া দৈর্ঘ্য এবং স্তম্ভের উচ্চতার অনুপাত স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য এবং স্তম্ভের উচ্চতার অনুপাত √3:1, তাই তো? আচ্ছা, এইটা মনে করো, তার মানে √3 মানে কি? √3টা 1-এর চেয়ে বড়, তো √3 মান 1.732, √3 মান 1-এর চেয়ে বড়, তার মানে ছায়াটা বেশি। হ্যাঁ, তার মানে আমরা এইটাকে চিত্র ভাবছি স্তম্ভের ছায়া, তার মানে এইটাকে চিত্র ভাবছি, ছায়াটা যেহেতু বেশি এইরকম চিত্র ভাবছি। এটা মনে করো থিটা, এটা এ বি, এটা সি। আচ্ছা, ধরা যাক স্তম্ভের উচ্চতা AB = √3x একক এবং স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য BC = x একক। ঠিক আছে, BC = x একক। আচ্ছা, এবার দেখো কি বলেছে, সূর্যের উন্নতি কোণ। ধরা যাক সূর্যের উন্নতি কোণ থিটা, ধরা যাক সূর্যের উন্নতি কোণ থিটা। অতএব ত্রিভুজ ABC থেকে পাই, অতএব ত্রিভুজ ABC থেকে পাই tan θ = AB/BC, বা tan θ = AB হয়ে যাচ্ছে এখানে দেখো এই যে √3x। হ্যাঁ, আচ্ছা, AB না, এখানে দেখো স্তম্ভের দৈর্ঘ্যের অনুপাত, স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য আগে আছে, এটা উল্টো হয়ে গেছে। স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য আগে আছে, তাহলে ছায়ার দৈর্ঘ্য হচ্ছে ছায়ার থেকে √3, তাহলে স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য এইটা √3x হবে। ঠিক আছে, এইটা √3x আর এটা শুধু x। ঠিক আছে, এই যে স্তম্ভের উচ্চতা তার সঙ্গে 1, তাহলে 1-এর সঙ্গে 1 × x হয়ে যাবে। ঠিক আছে, তাহলে AB/BC, তাহলে AB হয়ে যাচ্ছে দেখো এখানে ABX। ঠিক আছে, ABX, আর এইটা হয়ে যাচ্ছে, এইটা হচ্ছে √3x। তাহলে কেটে গেলে tan θ = 1/√3, বা tan θ = tan 30, অতএব θ = 30 ডিগ্রি আসছে। তাহলে কি বলেছে এখানে, সূর্যের উন্নতি কোণ, অতএব সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি। অ্যান্সার লিখবে সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি, স্টেটমেন্ট অবশ্যই লিখবে। অতএব সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি। ঠিক আছে, নেক্সট দেখো 8-এর অঙ্ক। এটা 7-এর হলো, 8-এর। আটের অঙ্ক বলেছে 11 ডিগ্রি 15 মিনিট কে রেডিয়ানে প্রকাশ করো। আচ্ছা, 11 ডিগ্রি 15 মিনিট = 11 প্লাস, আমরা পুরোটা ডিগ্রিতে আনছি। এবার দেখো মিনিটকে ডিগ্রিতে আনলে কি করতে হয়, 60 দিয়ে ভাগ করতে হয়। খেয়াল রাখবে, মিনিটকে ডিগ্রিতে আনতে হলে 60 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 11 প্লাস এটা 15/60 এত ডিগ্রি, তাহলে এটা হয়ে যাচ্ছে 11 প্লাস 15 দিয়ে এটা কেটে গেলে এটা 1, এটা 4, 1 × 4 এত ডিগ্রি। এটা হয়ে যাচ্ছে 4 লসাগু, 4 11 44 প্লাস 1 এত ডিগ্রি = 45/4 ডিগ্রি। ঠিক আছে, এইটা আসছে দেখো 45/4 ডিগ্রি। আমরা জানি 180 ডিগ্রি = পাই রেডিয়ান, অতএব 1 ডিগ্রি = পাই/180, অতএব 45/4
4 ডিগ্রি ইজ ইকুয়াল টু, এটা গুণ হয়ে যাবে পাই বাই 180 ইন্টু 45/4, 45 দিয়ে এটা কাটলে 4 আসছে, তাহলে পাই বাই 16। ঠিক আছে, পাই বাই 16 কি চেয়েছে বলেছে, এর রেডিয়ানে প্রকাশ চেয়েছে, তাই তো, রেডিয়ানে প্রকাশ চেয়েছে। তাহলে তাহলে স্টেটমেন্টটা লিখে দেবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো, এবার কি বলেছে, 9টায় যাব। স্টেটমেন্টটা প্রত্যেকটা অঙ্কের স্টেটমেন্ট অবশ্যই উল্লেখ করবে। ঠিক আছে, আমরা বলে দিলাম, স্টেটমেন্ট লিখলাম না এটা, কিন্তু লিখবে এর রেডিয়ানে মান হবে এত। ঠিক আছে, যে 11 ডিগ্রি 15 মিনিট এর রেডিয়ানে মান হবে এত, 11 ডিগ্রি 15 মিনিট এর রেডিয়ানে মান হবে এত, এটাই স্টেটমেন্টটা উল্লেখ করবে। ঠিক আছে, নেক্সট দেখো 9টা, 9 অঙ্ক কি বলছে দেখো, একটি পরিসংখ্যা বিভাজনের গড় দেয়া আছে, পরিসংখ্যা বিভাজনের গড় 8.1, পরিসংখ্যা বিভাজনের গড় 8.1, সামেশন অফ এফ আই এক্স আই ইজ ইকুয়াল টু 132 প্লাস 5k। আচ্ছা, সামেশন অফ এফ আই ইজ ইকুয়াল টু 20। আমরা কি জানি, আমরা জানি এক্স বার ইজ ইকুয়াল টু, এক্স বার মানে এইটা গড়টা, সামেশন অফ এফ আই এক্স আই বাই সামেশন অফ এক্স, এইটা এফ আই এক্স বার মানে 8.1 ইজ ইকুয়াল টু, এইটার মান দেওয়া আছে 132 প্লাস 5k, আর এইটা আছে 20। ঠিক আছে, বা এটা এটা 8.1, দশমিক উঠে গেলে 10 হয়ে যাচ্ছে, আর এটা আছে 132 প্লাস 5k দেওয়াই আছে, বাই 20, এটা কেটে গেলে 10 দুগুণে 20, বা 132 প্লাস 5k বাই 2 ইজ ইকুয়াল টু, এটা 81 হয়ে যাচ্ছে, 81, বা এটা হচ্ছে 5k প্লাস 132 ইজ ইকুয়াল টু 81 দুগুণে 162, বা 5k ইজ ইকুয়াল টু 162 মাইনাস 132, বা 5k ইজ ইকুয়াল টু, এটা 30 হয়ে যাচ্ছে, 30, বা k ইজ ইকুয়াল টু 30/5 চলে আসছে, অর্থাৎ k ইজ ইকুয়াল টু 6 আসছে। দেখো k ইজ ইকুয়াল টু 6 চলে আসছে। এখানে কি বলেছে, বলেছে k এর মান নির্ণয় করতে, তাই তো, k এর মান নির্ণয় করতে বলেছে, বলছে k এর মান নির্ণয় করো, স্টেটমেন্ট লিখবে k এর মান হবে 6, এটাই উত্তর লিখবে, k এর মান হবে 6, এটা উত্তর লিখবে। দেখো এটা দেখো 9 অঙ্ক হয়ে গেল। এবার যাব 10 অঙ্কে, এটা দেখে নিলে 10 অঙ্ক দেখো, দশের অঙ্ক বলেছে a প্লাস বি ইজ টু রুট ওভার অফ এ বি, a প্লাস বি ইজ টু রুট ওভার অফ এ বি ইজ ইকুয়াল টু 2:1, তাই তো। তাহলে দেখো কি হয়ে যাবে, অতএব a প্লাস বি বাই রুট ওভার অফ এ বি ইজ ইকুয়াল টু 2/1। আমরা এটাকে এই যে a প্লাস বি বাই 2 রুট ওভার অফ এ রুট ওভার অফ বি, এটাকে ভেঙে নিচ্ছি, প্লাস দুদিকে 2 দিয়ে ভাগ করছি, 2/2, মানে 1 ইন্টু 2, এটা 1 ইন্টু 2, এই 2 কেটে যাবে কিন্তু, তাহলে অতএব হয়ে যাচ্ছে a প্লাস বি বাই 2 রুট ওভার অফ এ রুট ওভার অফ বি ইজ ইকুয়াল টু 1 হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো এই যে এটাকে লিখছি আমরা, এই যে রুটে তার হোল স্কোয়ার লিখছি, বিটাকে লিখছি আমরা রুট বি তার হোল স্কোয়ার লিখছি, কোনাকুনি গুণ করে দিলে 2 ইন্টু রুট এ ইন্টু রুট বি, বা এটা হয়ে যাচ্ছে রুট এ তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু রুট এ ইন্টু রুট বি প্লাস রুট বি তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, বা এটা হয়ে যাচ্ছে রুট এ মাইনাস রুট বি তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র, এ মাইনাস বি তার হোল স্কোয়ার, অতএব হয়ে যাচ্ছে রুট এ মাইনাস রুট বি ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে, অতএব রুট এ ইজ ইকুয়াল টু রুট বি,
কি দেখাতে বলেছে এখানে, বলেছে এইচ টু বি, তাহলে উভয় দিকে স্কোয়ার করলে অতএব এ সমান বি হয়ে যাচ্ছে, বা এ বাই বি কত হবে, নিশ্চয়ই 1/1 হবে, তবেই কোনাকুনি গুণ করলে ম্যাচ করবে। দেখো তাহলে অতএব আসছে এইচ টু বি ইজ ইকুয়াল টু 1:1। তাহলে এখান থেকে উত্তর লিখবে অতএব এইচ টু বি এর মান 1:1। ঠিক আছে, এইচ টু বি এর মান 1:1। দেখো 10 অঙ্ক হয়ে গেল। দেখো এবার যাবো আমরা 11 দাগের অঙ্কে। নেক্সট দেখো 11 দাগের অঙ্ক, একটি বৃত্তস্থ চতুর্ভুজের পরপর 3টি কোণের অনুপাত 1, 2, 3, প্রথম ও তৃতীয় কোণের মান। আমরা এইটা যদি একটা বৃত্তস্থ চতুর্ভুজ ভেবে নিই, এটাকে বৃত্তস্থ চতুর্ভুজ অঙ্কন করলে এটা এ বি সি ডি। ঠিক আছে, ধরা যাক বৃত্তস্থ চতুর্ভুজের 3টি কোণের অনুপাত, ধরা যাক বৃত্তস্থ চতুর্ভুজের 3টি কোণের অনুপাত ইজ ইকুয়াল টু 1:2:3। ধরা যাক কোণগুলি যথাক্রমে এক্স 2x ও 3x আমরা ধরে নিচ্ছি, যেহেতু 1, 2, 3 আছে, x 2x ও 3x এইগুলো পরপর 3টি কোণ হলে, তাহলে এইটা যদি x হয়ে যায়, এটা যদি 2x হয়ে যায়, এটা যদি 3x হয়ে যায়, ভালো করে বুঝবে এ ও সি বৃত্তস্থ চতুর্ভুজের দুটো বিপরীত কোণ। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়। তাহলে এখানে এরা যেহেতু বিপরীত কোণ, তাহলে এদের সমষ্টি x প্লাস 3x, এই x প্লাস 3x এদের সমষ্টি 180 ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে এখানে x ও 3x বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ হচ্ছে, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ হচ্ছে। ঠিক আছে, বিপরীত কোণ হচ্ছে। অতএব শর্তানুসারে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তাহলে x 2x 3x, তাহলে x প্লাস 3x ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, বা 4x ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, বা x ইজ ইকুয়াল টু 180/4, বা x ইজ ইকুয়াল টু এটা 45 ডিগ্রি। তাহলে 3x ইজ ইকুয়াল টু কত হবে, 3 × 45 ডিগ্রি, তার মানে 135 ডিগ্রি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে বলছে প্রথম ও তৃতীয় কোণের মান, অতএব প্রথম কোণের মান, উত্তর লিখবে অতএব প্রথম কোণের মান 45 ডিগ্রি এবং তৃতীয় কোণের মান 135 ডিগ্রি। প্রথম কোণের মান 45 ডিগ্রি আর তৃতীয় কোণের মান 135 ডিগ্রি। ঠিক আছে, দেখো হলো। এবার দেখো এটা 11 দাগের কমপ্লিট হয়ে গেল। এবার দেখো আমরা 12 দাগে যাব। এই পেজে যে আমরা শর্ট কোশ্চেন সলভ করছি 36 নাম্বার করে, তার লাস্ট অঙ্ক এটা। আচ্ছা, এটা কি বলছে দেখো, বলছে দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 1:4, তাদের আয়তন অনুপাত কত হবে। দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত ইজ ইকুয়াল টু 1:4। ধরি প্রথম গোলকের ব্যাসার্ধ সমান r1 একক এবং দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু r2 একক। প্রথম গোলকের ব্যাসার্ধ আমরা r1 একক ধরে নিচ্ছি, দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ r2 একক ধরে নিচ্ছি। অতএব প্রথম গোলকের ক্ষেত্রফল, অতএব প্রথম গোলকের ক্ষেত্রফল মানে বক্রতলের ক্ষেত্রফল 4πr1² এত বর্গ একক,
আর দ্বিতীয় গোলকের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 4 পাই r2 স্কয়ার বর্গ একক। ঠিক আছে, তাহলে অতএব শর্তানুসারে কি হবে? অতএব 4 পাই r1 স্কয়ার ইজ টু 4 পাই r2 স্কয়ার ইজ ইকুয়াল টু 1:4, বা 4 পাই r1 স্কয়ার বাই 4 পাই r2 স্কয়ার ইজ ইকুয়াল টু 1/4। 4 পাই কেটে দিলে এই যে r1 বাই r2 তার স্কয়ার ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে হাফ তার স্কয়ার, অতএব r1 বাই r2 ইজ ইকুয়াল টু 1/2। ঠিক আছে, এবার আমরা এই দিকটা ক্যালকুলেশন করছি। দেখো আমরা ধরি r1 ইজ ইকুয়াল টু r একক এবং r2 ইজ ইকুয়াল টু 2r একক, কারণ এর পরিপ্রেক্ষিতে আনুপাতিক মান 2 আছে, এর আনুপাতিক মান 1 এর সাপেক্ষের জন্য আমরা 1 শুধু r ধরলাম, আর 2 আছে বলে 2 ধরলাম। এখানে লিখে দিতে পারো r1:r2 = 1:2, r1:r2 = 1:2, তারপর এই দুটো মান ধরলাম। ঠিক আছে, অতএব প্রথম গোলকের আয়তন, তাই তো? এবার আয়তন বের করো দুটো। অতএব প্রথম গোলকের আয়তন ইজ ইকুয়াল টু 4/3 পাই r³ ঘন একক। অতএব দ্বিতীয় গোলকের আয়তন ইজ ইকুয়াল টু 4/3 পাই, এটা 2r তার কিউব ঘন একক, ইজ ইকুয়াল টু 4/3 পাই, এটা 8r³ ঘন একক হবে। ঠিক আছে, ইজ ইকুয়াল টু 4×8 = 32/3 পাই r³ ঘন একক। ঠিক আছে, এইটা বের করলে তারপরে এবার আমরা এখানটা অ্যান্সারটা করছি। দেখো, অতএব গোলক দুটির আয়তনের অনুপাত, উত্তরটা করবে অতএব গোলক দুটির আয়তনের অনুপাত, অতএব গোলক দুটির আয়তনের অনুপাত, যেটা চেয়েছে। একবারে স্টেটমেন্ট লিখতে শুরু করে দিচ্ছি, আলাদা করে স্টেটমেন্ট লেখার দরকার নেই। তাহলে এইটা হয়ে যাবে, প্রথমটা বেরিয়েছিল এইটা, এই যে তোমরা আন্ডারলাইন করবে না, আমরা বোঝানোর জন্য আন্ডারলাইন করলাম। ঠিক আছে, 4/3 পাই r³, এককটা লেখার দরকার নেই কারণ আনুপাতিক মানের কোনো একক থাকে না। ঠিক আছে, 32/3 পাই r³, তাহলে পাই r³/3 যদি উভয় দিক দিয়ে তুলে দিই, পাই r³/3 এখানে 4:32 হয়ে যাচ্ছে, দুটোকেই 4 দিয়ে ভাগ করা যাচ্ছে, তাহলে 1:8, এইটা অ্যান্সার চলে আসছে। দেখো 1:8, এটাই অ্যান্সার। ঠিক আছে, দেখে নাও প্রসেসটা। তাহলে এর সাথে সাথে আমাদের দেখো 439 পেজে পর্ষদের টেস্ট পেপারে 439 পেজে ম্যাথের যে কোশ্চেন ছিল সেটা আমরা সলিউশন করলাম। 432 পেজে ম্যাথের যে কোশ্চেন ছিল সেটা সলিউশন হয়ে গেল। ঠিক আছে, আমাদের ক্লাস তোমাদের ভালো লেগে থাকলে, ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওগুলো লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে, যাতে পরবর্তী ক্লাস পাবলিশ করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। সমস্ত রকম ম্যাথের সলিউশন, ক্লাস 9, 10, 11, 12 এর সমস্ত সলিউশন ম্যাথের আমাদের চ্যানেলের প্লেলিস্টে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো, আর পরবর্তী ক্লাসে আমরা এর পরের যে ম্যাথের পেজটা আছে পর্ষদের টেস্ট পেপারে সেটা সলভ করবো। আর শুধুমাত্র দুটো পেজ বাকি আছে, দুটো পেজে শর্ট কোশ্চেন সলভ করে নিয়ে তারপর বড় কোশ্চেন সলভ করতে থাকবো। ঠিক আছে, এই জানুয়ারি মাসে সম্পূর্ণ আমরা পর্ষদের টেস্ট পেপার সলভ করতে থাকবো। ওকে, আজকের ক্লাস এখানেই স্টপ করছে। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।